মায়েরা কেঁপে ওঠে। সে বুঝলো এটা তার স্বামী নামক জম। ইরফান একই কণ্ঠে বলে ওঠে, আনসার মি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চুলের গোছা শক্ত হাতে ধরায় মাথায় ব্যথা পায় মেয়েটা। দু হাতে জগ চেপে কিছু বলতে চায়, তার মাঝে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি দেখেছি আমার সামনে পিছে ডানে বামে এসেছো তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। ড্যাম ইট। কথাটা বলেই মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে। মায়েরা কয়েক পায়ে এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায়। মায়েরার রাগ লাগলো। সে পানি নিতে এসেছিল এই বেয়াদব লোকের সামনে পিছনে ডানে বামে কেন যাবে? রাগ উল্টো ঘুরে দাঁড়ায়। আবছা আলোয় দেখলো পিছন থেকে লোকটির অবয়ব বেরিয়ে যাচ্ছে। মায়েরা হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফানের পা থেমে যায়। মায়েরাকে আর পায় কে? ডানে হাতে জগ শক্ত করে ধরে বাম হাতে সালোয়ার কিছুটা উঁচু করে ধরে দৌড় তার ঘরের দিকে। যেতে যেতে পিছু ফিরে বলে, আপনার পিছনের সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। অমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাহই জানে। কথাগুলো বলাও শেষ, তার ঘরে পৌঁছানোও শেষ। ঠাস করে দরজা লাগিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে ইরফান সাপের মতো ফোঁস করছে। মাত্র গোসল করে বেরিয়েছিল, আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক জগ পানি ঢেলে দিয়েছে। আবার তাকে বেয়াদব বলে গেল। ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে। ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে যায়। দরজা আটকে দুহাতে ঝাঁকড়া চুল টেনে ধরে। কয়েকবার এপাশ ওপাশ করে গায়ের জোরে দরজায় একটা লাথি বসায়। হিসিয়ে একা একাই বলে, আই উইল জাস্ট কিল ইউ ইডিয়েট গার্ল। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে মায়েরা অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে। পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসতো। আবার তার রাগও হলো। কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে? অমন বরের পেছনে মায়েরা ঘুরবে? সে অত সস্তা নাকি? ঠিক করেছে, পানি ছুঁড়েছে, যা বলেছে সেটাও ঠিক বলেছে। সে অত সাদাসিধে নয়। কিন্তু সে যা করো আর বললো আগামীকাল তার কি হবে, তা ভেবেই একটা ঠকিল। আবার ভাবলো কিছুই হবে না, এই লোকের বাবা খুব ভালো। এটা দেখে একটু সাহস উদয় হলো তার মনে। মাথা ব্যথা বাড়তে লাগলো। পানি ছাড়া কিভাবে ঔষধ খাবে বিরক্তির নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়ল। এই মাথা ব্যথায় আজ আর ঘুম হবে না। উফ, অনবরত বেল বাজানোর শব্দ শুদ্ধ বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মাঝে বিড়বিড় করলো, কোন মাতাল রে, মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস? বেটা বিয়াদব, যা ভাগ। বিড়বিড় করতে করতে আবারও ঘুমিয়ে যায়। না, থামাথামি নাম নেই। শুধু বিরক্তিতে চোখ মুখ কুচকে পিট পিট করে চোখ খুলে তাকায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো 1:20। শুদ্ধ অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে ইরফানকে দেখে ঘুম উবে গেল। বউকে রেখে তার কাছে এসেছে কেন? নাকি সে তার ভাইকে একটু বেশি মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো। একে মিস করবে কোন দুঃখে? এর ছাড়ি আবার কোন বলদ মিস করবে? দুহাতে চোখ কষতে বলে, কে তুমি বৎস? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধর পাশ কেটে ভেতরে গেল। শুদ্ধ দরজা আটকে পিছু পিছু আসতে আসতে বলল, কি রে, উত্তর দে। এত রাতে এখানে কি? বউ বের করে দিয়েছে? ছি ছি ছি, একটা বাচ্চা তোকে বের করে দিল, বিয়ে করতে না করতে এই হাল। ইরফান রেগে শুদ্ধর কলা ধরতে নিলে শুদ্ধ মেয়েকে হেসে বলে, শরীরে কিছু নেই, কলার কই পাবে? তোর প্রবলেম হলে আমি শার্ট পরছি। ইরফান শুদ্ধের মাথার চুল মুষ্টি করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, ঠিক আছে ঠিক আছে, আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয়? শার্ট চুল কবে জানি বইয়ের সম্পদ ধরো টান দিয়ে দিস। সর সর। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। এই বেয়াদব ভাঙা রেডিওকে কিছু বলেও লাভ নেই। শুধু ভ্রু কুচকে বলে, কেউ কি মরছে? 40 দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম, এত কষ্ট করে আসলি কেন? ইরফান শক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুধু মেয়েকে হেসে বলে, জানি জানি, এসব আমার ধর্মে ঠিক নয়। এভাবে তাকাচ্ছিস কেন? একটু মজা করতে দেই না? কি দিনকাল আসলো।
ইরফান তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে শুদ্ধর বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, আরে এটা আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কাল ভার্সিটি আছে, একটু ঘুমাতে দে। ইরফান চোখ বুজে বলল। ডোন্ট ডিস্টার্ব মি। শুধু হা করে তাকালো। তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলছে, ডোন্ট ডিস্টার্ব মি। ওয়াও, নাইস জোকস। দাঁত কিরমির করে ইরফানের গায়ের ওপর ধপ করে শুয়ে পড়ে ইরফান এক লাথি দিয়ে শুদ্ধকে ফেলে দেয়। শুধু ঠাস করে মেঝেতে পড়ে চোখ মুখ কুচকে নেয়। ইরফান চোখ বুঝে যেন কিছুই হয়নি। শুধু কাঁধো কাঁধো মুখ করে বলল, মির্জাপুর ও এর চেয়ে ভালো ছিল। শালা সন্ন্যাসী, বউকে মানবি না ভালো কথা নয়, কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন? এটা তো আরও ভালো কথা নয়। তোর বউকে আমায় দিয়ে দিত, তুই তোর বাড়ি বিদায় হ, যা। ইরফান তার পাশ থেকে একটা বালিশ নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে বলল। রেডিও অফ করে ঘুমা। শুদ্ধ দাঁত কিরমির করলো। বালিশ নিয়ে ঠাস করে মেঝেতেই শুয়ে পড়ল। যার এমন বন্ধুরূপী ভাই আছে তার জীবনে এর চেয়ে বেশি সুখ নেই। কিছুক্ষণ পর ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায়। চোখে মুখে পানি দিয়ে সে শুদ্ধর পেটে পা দিয়ে খোঁচায়। শুদ্ধ রেগে বলে, আবার কি রে ভাই, ঘুমাতে দে। সবাই তোর মতো রোবট নাকি? সারা রাত জেগে কাল ক্লাস নিতে পারবো না, ঘুমাতে দে। ইরফান গম্ভীর গলায় বলল। ওপরে যা, ঠান্ডা লাগবে। শুদ্ধ বালিশ নিয়ে উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজার ওপর দিকে টেনে তুলে মুখ বাঁকিয়ে বলল, ঢং দেখো, আলগা পেরেত। ইরফান কিছু বলল না। শুদ্ধর পাশে গিয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ইরফানকে জাপটে ধরল। ইরফান রেগে বলে, আর একটা লাথি খেতে না চাইলে দূরে যা। শুদ্ধ অসহায় মুখ করে আরেও ঝাপটে ধরল। কোলবালিশ পেলে কে ছাড়ে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুঝল। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেল। ইরফানের চোখে ঘুম ধরা দেয় না। এভাবে কেউ জাপটে ধরে ঘুমানো যায়? একটু পরপর শুদ্ধকে খোঁচাতে লাগলো পা দিয়ে। শুদ্ধ ঘুমের মাঝে বিরক্ত হয়ে ইরফানকে আরও জাপটে ধরে। ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে জানে এই বেয়াদবটা তাকে ঘুমোতে দিবে না। আজ আর তার ঘুম হবে না। বিরক্তির শ্বাস ফেলে ব্যালকনিতে যায়। বসন্তকালের শুরু। প্রকৃতি জুড়ে মিটিমিটি ঠান্ডা বাতাস। মাঝরাতে দমকা হাওয়া ইরফানের উদাম শরীর ছুঁয়ে যায়। ইরফান গম্ভীর মুখায়বে এক মনে চেয়ে থাকে। তার মনে কি চলে সেই জানে। মেয়েটার ফেলা পানি গায়ে শুকিয়েছে। কথাটা মনে পড়তেই মেজাজ সোজা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে লো থেকে হাই হয়ে গেল। ওর পুচকে মেয়ে আজ এসে আজকেই তার গায়ে পানি ছুটছে। এত সাহস হলো কি করে? ডান হাত পকেটে রেখে এপাশ ওপাশ পায়চারি করতে করতে একসময় দাঁড়িয়ে যায়। বাম হাতে দেয়ালের সাথে একটা পাঁচ মারে। রাগ কমে না। এই পাঁচ ওই মেয়ের মুখে মারতে পারলে হয়তো রাগ কিছুটা কমতো। ইরফানের সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করেই কেটেছে। সারা রাতে মোটামুটি 1 প্যাকেট সিগারেট পোড়ানো শেষ। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের 2 আঙুলে চেপে ধরে দাঁড় দুয়ে কয়েক টোকা দিল। এরপর আবারও ঠোঁটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্যে ধোয়া ছুঁল। সিগারেটের অবশিষ্ট ছোট্ট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিক পায়চারি করল। ফজরের আজানে ইরফান দাঁড়িয়ে যায়। আকাশপানে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হলো। ঘরে নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগলো। শুদ্ধ নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দেয়। শুদ্ধ ঘুমের মাঝে ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে, কোন বিয়াদব আমার ফুটবল ভাবছিস রে? আরে ভালো করে দেখ, আমি মানুষ। ইরফান পাত্তা দিল না শুদ্ধর কথার। সে চুপচাপ শুয়ে পড়ল। এদিকে শুদ্ধর ঘুম উবে যায়। ধরফর করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার। ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে দেখল ইরফান আয়েশ করে শুয়ে। দাঁতে দাঁত চেপে বলল, তুই আমায় ফেলেছিস? এই মির্জাফরের মতো আচরণ করা বন্ধ করবি তুই? ইস, কোমরটা গেল আমার। ইরফান চোখ বুঝে বলে, 2 ঘন্টা পর ডেকে দিবি। ঘুম থেকে উঠে যেন 1 কাপ ব্ল্যাক কফি পাই। শুধু দাঁত কিরমির করে বলে, আমাকে তোর কাজের মাসি মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ উঠে দাঁড়ালো। ইচ্ছে করলো ইরফানের পাছায় এক লাথি দিয়ে একদম এর বাড়ি পাঠিয়ে দিতে।
সারা বেয়াদব তার জীবনটা ভেজে খায়। সাথে গিয়ে আর বলে তার মামির কপাল পুড়েছে। এমন ঘাটতেরা জামাই ছেলে নিয়ে যে কিভাবে সংসার করলো তা ভেবেই শুদ্ধর মনে হয় তার মাথার চুল পাক ধরে যাবে। এইসব রেখে সেও নামাজ পড়তে গেল। মায়েরা সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যাস তার, তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও তার ঘুম আসবে না সে জানে। ভোরের আলো ফুটেছে, ঘরে দরজা খুলে মায়েরা চুপি চুপি এদিক ওদিক উকি ঝুঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোলে তার সামনে শাশুড়িকে থেকে স্ট্যাচু হয়ে যায়। রুমা নেওয়াজ গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার শাশুড়ির তাকানোয় মাথা নিচু করে নিল। রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, ইরফান কোথায়? মায়েরা মাথা উঁচু করে ভ্রু কুচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকেই প্রথম শুনল। এই বাড়িতে কে কে থাকে সে তো জানে না। এই বেটা আবার কে? আর তাকে বা জিজ্ঞেস করছে কেন? রুমা নেওয়াজ কর্কশ কণ্ঠে বলে, কি হলো, কথা বলছো না কেন? মায়েরা ঝাঁকে দিয়ে ওঠে আমতা আমতা করে বলে, জি আসলে আমি তাকে চিনি না, আপনি যদি বলতেন সে এই বাড়ির কোন সদস্য। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে বলল, নিজের স্বামীর নামটাও জানো না? বিয়ে করেছো কেন তাহলে? মায়েরা ভ্যাবাচাকা খেয়ে গেল। আসলে এই স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল, তবে মুখ নিষ্পিস করো কিছু কথা বলার জন্য। অমন বেয়াদব বরের নাম জানার দরকারও নেই তার। কালকে রাতের কথা মনে পড়লো। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। অত রাতে ভালো ছেলেরা তো বাইরে যায় না। মুখ ফসকে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত, আপনার খোঁজ নেওয়া উচিত। রুমা নেওয়াজ ধমকে বলেন, থাপ্পড় খাবে আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে। এরই মাঝে তারেক নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ওকে এভাবে বকছো কেন? ও আমার ছেলের নামে উল্টাপাল্টা বলছে। ওকে তো একে তো স্বামীর নাম ধাম খোঁজ খবর কিছুই জানে না, তার ওপর আবার অপবাদ দিচ্ছে। তারেক নেওয়াজ ফুস করে শ্বাস ফেলে বলল, তুমি রান্নাঘরে যাও, আমি ইরফানের খোঁজ নিয়েছি, ও শুদ্ধর বাড়ি আছে। রুমা নেওয়াজ গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। মায়েরা মাথা নিচু করে মুখ বাঁকালো। মা ছেলে এক গোয়ালের গরু, মুখ থেকে শুধু নিম পাতার রস ছড়ে। তারেক নেওয়াজ মায়েরাকে বলে, নামাজ পড়ছো আম্মু? মায়েরা অমায়িক হেসে বলল, জি আঙ্কেল। আমি এখনো আঙ্কেল, বাবা হই তোমার, বাবা বলবে। মায়েরা এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা। বিকেলবেলায় মায়েরা তার শ্বশুরের সাথে বের হয়েছে। তারেক নেওয়াজ মায়েরাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে, তাই ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে যাক। তার ছেলে তো খোঁজ নেই। একটা ব্যাপারে ভাবলেন মায়েরার কাছে ফোন নেই, তাই প্রথমে মায়েরাকে নিয়ে ফোনের দোকানে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মায়েরাকে। মায়েরা চঞ্চল প্রকৃতির মেয়ে, তাই কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নেবে, কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল। সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারেক নেওয়াজ মায়েরার সংকোচ বুঝতে পারলে তিনি সুন্দর করে বুঝিয়ে বলেন তিনি মায়েরার বাবা। মায়েরা খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোন নিয়ে নেয়। খুশিতে একবার লাভ দিতে চায়, কিন্তু আশপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছাটাকে দমিয়ে নেয়। এরপর তারেক নেওয়াজ মায়েরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মায়েরার দুই বান্ধবীর সাথে দেখা হয়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে। প্রায় 2 বছর পর দেখা হলেও একে অপরের দেখে চিনতে পারে। তুই মাইরা না? কারো কণ্ঠে মায়েরা পাশ ফিরে তাকালে তার প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার তার উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীতে দেখে নিজের চাঞ্চল্য ভাব চেপে রাখতে পারেনি। রাইসা হেসে মায়েরাকে আগলে ধরে। এ তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়ায়। পাশ থেকে মাইশা হেসে বলল, তুই এখানে কেন? গ্রাম থেকে কবে আসলি? মায়েরা রাইসাকে ছেড়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে। মাইশা রাইসাকে একসাথে অবাক হয়ে বলে, কি? মায়েরা পাশ ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকায়। তারেক নেওয়াজ গলা ছেড়ে বলে, আম্মু তুমি তোমার বান্ধবীর সাথে এখানে বসো, আমার কাজ আছে, আমি কাজ সেরে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? মায়েরা হেসে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা বাবা। তারেক নেওয়াজ বেরিয়ে গেলে 3 বান্ধবী রেস্টুরেন্টের এক কোনায় ফাঁকা টেবিলে গিয়ে বসে। রাইসা প্রশ্ন করে, গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ইটিস পিটিস করতিস নাকি? মায়েরা রেগে বলল,
একটা থাবড়া খাবি। আমার খিদে কাজ নাই। আম্মু বিয়ে দিয়ে দিল, সৎ বাবা আমায় দেখতে পারে না তাই। মায়রার কথা শুনে দুই বান্ধবীর একটু খারাপ লাগলো। তারা জানে মায়রার বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে। মায়রার মা যদিও মায়রাকে আগলে রাখতো, তবে পরের সংসারে আগের পক্ষের মেয়েকে চাইলেও সেভাবে রাখতে পারতো না। রাইসা মাইশা মন খারাপ করে বলল, বুঝেছি। আচ্ছা বাদ দে, বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামাই কি হ্যান্ডসাম নাকি টাকলু মামা? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল। জানি না, শুধু জানি বুড়ো। মাইশা গালে হাত দিয়ে বলল। শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মায়রা এত সব বলতে চাইল না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল। তোদের খবর বল, পরীক্ষার প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। ইরফান শুদ্ধ ভার্সিটির ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আরেকজন কলিগ রিপনও এসেছে। ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। এদিকে শুদ্ধ রিপনদের কথার শেষ নেই। ইরফান যেমন স্বল্পভাষী গম্ভীর স্বভাবের, শুদ্ধ আর রিপন তেমনি ইরফানের উল্টো ক্যারেক্টার। ইরফানেরা মায়রাদের ডান পাশের ঠিক একটা টেবিলে পরের টেবিলে গিয়ে বসে। শুদ্ধ আর রিপন মায়রাদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে। অপর পাশে ইরফান। এদিকে মায়রার দুই বান্ধবী ইরফানদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে, আর মায়রা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। মায়রা কথা বলতে বলতে হঠাৎ সামনের দিকে চোখ পড়ে তার চোখ বড় বড় হয়ে যায়। ভীত কণ্ঠে বলে, বান্ধবী, এখানে পাগল এসেছে, পাগল, চল পালাই। মাইশা বলে, কোথায়? মায়রা ডান হাতের আঙ্গুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালে মাইশা রাইসা দুইজনেই উল্টো ঘুরে তাকালো। মায়রার ভয়েস মোটামুটি জোরেই ছিল, যার ফলে কথাটা ইরফানদের কানে পৌঁছায়। শুদ্ধ আর রিপন উল্টো ঘুরে তাকায়। ওদিকে ইরফানও মায়রার দিকে ভ্রু কুচকে চেয়ে আছে। মায়রা ইরফানের দিকে তাক করে রাখা আঙুল এখনো নামায়নি। মাইশা রাইসা ভ্রু কুচকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আরে এমন বুড়ো চুল কতজন তো স্টাইল করে রাখে, আবাল। কথাটা বলি এদিক ফিরে মায়রার দিকে তাকালে দেখলো মায়রা এখনো হাওয়ার মতো ইরফানের দিকে আঙুল তাক করে আছে। রাইসা নিজের কপালে একটা বাড়ি মেরে মায়রার হাত নামিয়ে দিয়ে বলে, আরে এভাবে আঙ্গুল তুলে আছিস কেন? কি বলবে মানুষ, আজব। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। শুধু ভ্রু কুচকে বিড়বিড় করে বলল, যাক, কেউ একজন তো চিনতে পারলো আমাদের সাথে এক পাগল ঘোরাঘুরি করে। ইরফান হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। রিপন শুদ্ধর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে। কথাটা বলে নিজেও দাঁড়িয়ে ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফান তার হাত মুষ্টিবদ্ধ করে মায়রার দিকে চেয়ে যেন টুপ করে গিলে খাবে। মায়রা ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে, ভয়ে কাঁপছে। পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে, এখন তার কি হবে? শুধু একবার মায়রার দিকে তাকালো, আরেকবার ইরফানের দিকে। মায়রাকে দেখে বাচ্চাই লাগলো। এই বাচ্চাটা না বুঝে বলেছে, কিন্তু তার ভাইটা না বুঝে এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তার ভাবনায়। ইরফান মায়রার দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটা ছোট, এখানে সিন ক্রিয়েট করিস না, বাদ দে, না বুঝে বলে ফেলেছে। আমি তো বলছি তুই তামিল মুভির নায়ক। ইরফান রেগে চিৎকার করে বলে। ওর সাহস কি করে হয় আমাকে এভাবে বলার? মায়রা চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে মায়রার দিকে এগিয়ে আসতে মায়রা ভয়ে একদম কোনায় গিয়ে গুটিসুটি মেরে নিচে লুকাতে চায়, কিন্তু লুকানোর মতো জায়গা না পাওয়া একদম কোনায় গুটিসুটি মেরে দোয়াদুরু পড়তে লাগলো। মাইশা রাইসা দুইজনেই আহাম্মক হয়ে দাঁড়িয়ে আছে। ইরফান মায়রার পাশ বরাবর দাঁড়িয়ে বলে, হেই ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে এসো। মায়রা কেঁদে দিবে প্রায়, ভীত স্বরে বলে, দোস্ত আমায় বাঁচা, এই পাগলটা আমায় মেরে ফেলবে। ইরফানকে আবারও পাগল বলায় রাগে টেবিলের উপর ধূপ করে একটা পাঁচ মারে। আশেপাশে মানুষ সার্কাস দেখছে বসে বসে। ইরফান রেগে বলে, বেরিয়ে এসো নয়তো। মায়রা মাথা উঁচু করে রেগে বলে, একদম এগোবেন না, আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে। বয়স বেশি তাই বুদ্ধিও বেশি, আপনাকে একদম উড়িয়ে দিবে বলে দিলাম। মায়রার কথা শুদ্ধ রিপন ভ্যাবাচাকা খেয়ে যায়। ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? শালা ইংরেজ, আবার ইংলিশ ঝাড়ছে। এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন?
রাইসা মাইশা দুজনের মাথা ফাটাতে ইচ্ছে করছে। এই মায়েরা আর শুধরালো না। বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে। এর বুড়ো জামাইকে সামলায় কিভাবে? রাইসা ইরফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওর হয়ে আমরা সরি, আসলে ও না বুঝে বলে ফেলেছে। মায়েরা রাইসার কথাই রেগে বলল, আরে তোরা সরি বলছিস কেন? জানিস এই পাগল 2 দিন আগে আমায় অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আরে এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আর তোরা সরি বলছিস? মূর্খের দল সব। মায়েরার কথা শুনে তার দুই বান্ধবী তার দিকে রেগে তাকালো। উফ, এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন? বুঝে পায় না। ইরফানের শরীরে যেন আগুন ধরিয়ে দিচ্ছে মায়েরার প্রতিটা কথা। শুধু ঢোক গেলে ইরফানকে জোর করে টেনে কয়েক পা পিছিয়ে নিয়ে আসে। মায়েরা যখনই দেখলো ইরফান একটু পিছিয়েছে, অমনি বসা থেকে দাঁড়িয়ে কোণা থেকে বেরিয়ে আসে, এক দৌড়ে চলে যাবে। তার আগে ইরফান এগিয়ে আসে মায়েরার হিজাব টেনে ধরে। মায়েরার পা থেমে যায়। কি সুন্দর করে হিজাব বেঁধেছিল, সব পিন ছুটে গেল বোধহয়। মাথা থেকে হিজাব ছুটে গেলে তার শরীরে তো কিছুই থাকবে না। সে ভয়ে মায়েরার পা থেমে যায়। শুধু পাশ থেকে ইরফানের শরীরে হাত বুলিয়ে বলছে, ছেড়ে দে রে, দেখ মানুষ তাকিয়ে আছে। ইরফান রেগে বলে, এই ইডিয়েট আমায় ভুলভাল পদবি দিয়েই যাচ্ছে। ওকে আমি ছাড়বো না। ওর লাইফটা জাস্ট হেল করে দেবো আমি। স্টুপিড গার্ল। মায়েরা ইরফানের কথার মাঝেই সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইরফান যে তার হাত হিজাব ধরে টেনে রেখেছে, সেই হাতে তার দুহাত দিয়ে গায়ের জোরে খামচি দিয়ে ধরে। ইরফান রাগান্বিত চোখে ভ্রু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা ভেবেছিল এই কাজ করলে লোকটার হাত আলগা হবে, এই সুযোগে সে পালাবে। কিন্তু এই লোকটা তো নির্বিকার। মায়েরার নিজেরই হাত ব্যথা হলো, তবুও এই লোকের কোনো ভাবান্তর নেই। মায়েরা অবাক চোখে ইরফানের দিকে চেয়ে হাত থেকে তার হাত সরিয়ে নিল। আজ সে শেষ। ঢোকেরও মুখ ফুসকে বলে ফেলে, আপনার চামড়া বুঝি গন্ডারের? বলেই নিজের মুখ চেপে ধরো। তার বেফাস কথা যে শুধু মুখ ফুসকে বেরিয়ে যায়। জমের সামনে দাঁড়িয়েও কথার লাগাম টানতে পারে না। ইরফান মায়রার হিজাবের কোণা ছেড়ে মায়রার বাম হাত শক্ত করে ধরে রাখে। মায়রার মাথায় কিছু আসছে না। ওদিকে মায়েশা রাইসা নিজেরও বুঝতে পারছে না কি করবে। এই মেয়েটার এসব বদ অভ্যাস আগে গ্রামে দেখাতো, তা না হয় মানা যায়। শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন কেন করছে? ভয় ডর কিছু নেই নাকি? মায়েরা ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, দেখুন আমায় ছাড়ুন বলছি, আমার বুড়ো জামাই আপনাকে ছাড়বে না বলে দিলাম। ইরফান মায়েরাকে টেনে বাইরে দিয়ে যেতে চায়। এই ইডিয়েটকে আজ সে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। মায়েরা হঠাৎই মেঝেতে বসে পড়ে। ইরফান মায়েরার হাত শক্ত হাতে ধরে রেগে তাকায়। শুদ্ধ আর রিপন হাঁ করে চেয়ে আছে মায়েরার দিকে। এটা কি ভাই? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনাকে দেখেই বুঝেছি আপনি হাই লেভেলের ভালো, দয়া করে আমায় বাঁচান আপনার পাগল বন্ধুর হাত থেকে। শুধু চোখ বড় বড় করে তাকালো মায়েরার দিকে। কি সাংঘাতিক মেয়ে! কন্টিনিউয়াসলি ইরফানকে পাগল বলে যাচ্ছে, আবার তাকে পামও দিচ্ছে যেন বাঁচিয়ে দেয়। শুধু মনে মনে হাসতো, কোনো বুড়োর বউ এই মেয়ে। তার তো দুঃখ হচ্ছে সেই বুড়োর জন্য। ভাবনা রেখে ইরফানের হাত ধরে বলে, আরে বাচ্চা মেয়ে, ছেড়ে দে। ইরফান মায়েরার হাত ছাড়লো ঠিকই, কিন্তু আবারও মায়েরাকে ধরতে গেলে মায়েরা দ্রুত বসা থেকে উঠে এক দৌড় দেয়। ছাড়া পেয়েছে 1 সেকেন্ডের জন্য, সে সুযোগ কাজে লাগাবে না। কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। ইরফানের হাত ফসকে যায়। মায়েরা ততক্ষণে রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে তাকিয়ে থাকে। শুদ্ধ হা করে মায়েরার দৌড়ে পগার পার হওয়ার দৃশ্য দেখল। বাঁদরে দৌড়ের স্পিড এই মেয়ের চেয়ে কম হয়তো। চোখের পলকেই হাওয়া। ইরফান রাগে গজগজ করতে করতে শুদ্ধর শার্টের কলার ধরে বলল, ওকে ছাড়বো না আমি। বল। শুদ্ধ ভ্রু কুচকে বলল, আমার শার্ট ধরে বলছিস ওকে ছাড়বো না? এসব কোন রীতি ফলো করিস বলবি? ইরফান বিরক্তি রাগে শুদ্ধর কলার ছেড়ে হনহন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রিপন টেবিলে বসে এদের সার্কাস দেখছিল এতক্ষণ। শুধু পাশ ফিরে একবার মায়েরার বান্ধবীর দিকে তাকালো। মাইশাও এদিকে তাকালো। শুদ্ধের সাথে চোখাচোখি হয়। শুদ্ধ চোখ সরিয়ে নিলে রিপনের পাশে গিয়ে বসে। রিপন একটা স্যান্ডউইচে কামড় বসিয়ে বলে,
তোর ভাই কই গেল? সুতো ডান হাতের শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, যেখানে খুশি যাক, আমার পেট আগে ভরাই, সারাদিন পেটে কিছু পড়েনি। রিপন অপর পাশে খেয়াল করে দেখলো সেই মেয়ের দুই বান্ধবীর মাঝে একজন শুদ্ধর দিকে তাকিয়ে আছে তো আছেই। রিপন মিটিমিটি হেসে বলল, আই থিঙ্ক তোকে দেখে একজন ক্রাশ খাইছে মামা। শুধু বিরক্ত হয়ে বলে। খেতে দে। রিপন ভ্রু কুচকে বলল, তুই একটা চান্স নে, বাচ্চা মেয়ে পুরোই মাক। শুধু রেগে তাকায় রিপনের দিকে। রিপন সুখের লাগাম টানে। শুদ্ধ গম্ভীর গলায় বলে, মেয়েদের রেসপেক্ট করতে না জানলে ওদের নিয়ে কথাই বলবি না। রিপন পোছানোর সুরে বলে, আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি, নেগেটিভ মিন করে কিছু বলিনি। শুধু খেতে খেতে বলে, তোকে চেনা আছে, নতুন না, আর আমাকে এসবে জড়াবি না। সময় মতো সোজা বিয়ে করে নেব। রিপন ভ্রু কুচকে কিছু বলার আগে শুদ্ধ আবারও বলে, অ্যানসার পাবি না, তাই চুপচাপ খেয়ে নে, আমাকেও খেতে দে। রিপন আর কিছু বলল না। মায়েরা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে দেখে তারেক নেওয়াজ রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। মায়েরা দ্রুত তার শ্বশুরের হাত ধরে বলে, বাবা আমাদের কথা শেষ, বাড়ি চলুন। তারেক নেওয়াজ কিছু বলার আগেই মায়েরা নিজেই টেনে নিয়ে যায় তার শ্বশুরকে। তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলে, বিল দিয়ে আসি আম্মু। মায়েরার পা থেমে যায়। পেছন ফিরে দেখলো রেস্টুরেন্টের দরজার পাশেই ইরফান দাঁড়িয়ে। অসম্ভব, আর ওদিকে যাওয়া যাবে না। মেকি হেসে বলল, বাবা আমি ওদের পরে দিয়ে দিব, আপনি আমায় বাড়ি নিয়ে চলুন প্লিজ। তারেক নওয়াজ ভ্রু কুচকে বলে, তোমার কি কোনো প্রবলেম হয়েছে আম্মু? মায়েরা আমতা আমতা করলো। সে কি বলবে? তার ছেলের বউ বাইরের এক ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছে। হঠাৎই পেটে হাত দিয়ে বলল, বাবা আমার মারাত্মক বাথরুম পেয়েছি, প্লিজ চলুন। তারেক নেওয়াজ থতমত খেয়ে বলল, আচ্ছা আম্মু চলো। মায়েরা একবার উকি দিয়ে দেখলো ইরফান এদিকেই আসছে। তাকে এখনো দেখেনি। সে দৌড়ে গাড়ির অপর পাশে গিয়ে বসল। তারেক নেওয়াজ মায়েরার ব্যবহারে খানিকটা অবাক হয়েছে। মেয়েটা বেশ চঞ্চল। গ্রামের মেয়ে একটু আধটু এমন হয়। তবে মায়েরা কয়েক ধাপ এগিয়ে মনে হলো ছেলের বউ হিসেবে খারাপ লাগলো না। এরপর তিনি গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলেন। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও এ যাত্রায় বেঁচে গিয়েছে। ইরফান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। রাগে মাথা ফেটে যাচ্ছে। সবকিছু অসহ্য লাগছে। হন হন করে তার সাইডে করে রাখা গাড়িতে উঠে বসে। তখনই তার ফোনে রিং হয়। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে দেখে তার মা। ফোঁস করে শ্বাস ফেলে রিসিভ করে। এপাশ থেকে রুমা নেওয়াজ বলে, তোমার খালামন্দিরা এসেছে, বাসায় এসো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থাকে, কোনো অ্যান্সার করে না। তার মা আবারও বলে, বাচ্চাদের মতো পাগলামি করবে না, তোমার খালামণি তোমাকে দেখতে চেয়েছে। আশা করি আজ শুদ্ধর বাসায় না গিয়ে এখানে আসবে। ইরফান এবারেও চুপ। গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। রাগ কমেনি বিন্দু মাত্র। একটু আগের রাগ কমার আগেই মনে পড়ল বাড়িতে এক বাচ্চা আছে যাকে তার গলায় তার বাবা মা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বেরোচ্ছে না। রুমা নেওয়াজ ভেজা গলায় বলে, তোমরা বাবা ছেলে পেয়েছোটা কি বলবে? তোমার বাবা আমার কথা শোনেনি, এখন যখন বিয়েটা হয়ে গিয়েছে তুমি আমার কথা শুনছো না। মায়ের ভেজা কণ্ঠে ইরফান কিছুটা দমে গেল। চোখ বুঝে শ্বাস ফেলে বলল, আসছি। এই বলেই কল কেটে তার বাড়ির দিকে গাড়ি ঘোরায়। ইনায়া, তার খালা, সাথে জাহারা আর জাহারার বড় ভাই জাহিদ ইরফানদের বাসায় এসে পৌঁছেছে সন্ধ্যায়। ইনায়া মন খারাপ করে বসে আছে। সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড। এসে দেখে তার ভাবি বাসাতেই নেই, তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে। ইনায়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। তার পাশের টেবিলে জাহারা বসে। আশেপাশে বারবার চোখ বোলায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর ইনায়াকে জিজ্ঞেস করে, ইরফান ভাই কোথায়? ইনায়া খেতে খেতে বলে, শুদ্ধ ভাইয়ের বাসায় হয়তো, আমু কল করেছিল, চলে আসবে। যাহারা খুশি হলো কথাটা শুনে, কিন্তু ইরফান ভাই বিবাহিত ভাবতেই মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। কিছুক্ষণ পর জাহিদ এসে ইনায়াদের উল্টো পাশে বসে। ঠিক সেই সময়ে কেউ বেল বাজায়। কাজের মেয়ে রীতা যেতে নিলে জাহিদ তাকে থামিয়ে নিজেই যায়। ইরফান এসেছে হয়তো এ ভাবনায় সে নিজেই দরজা খুলতে যায়। ইরফানের সাথে তার দহরম মহরম সম্পর্ক নয়,
তবে টুকটাক কথা বলে, যদিও সে ইরফানের চেয়ে 2 বছরের ছোট। দরজা খুলে সামনে তার খালু তারেক নেওয়াজকে দেখে সালাম দেয়। পাশে মায়রাকে দেখে অবাক হয়ে বলে,